ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বডি ফ্লুইড আর সার্কুলেশন, মানে রক্ত ও সংবহন। তোমাদের জেনফাস এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন আসে, প্রায় প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন আছে। তো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের পুরো টপিকটাকে একদম জিস্ট তোমাদের এক্সামের দিক থেকে ভেবে করা হয়েছে এবং সমস্ত কিছু ইম্পর্টেন্ট টপিকগুলোকে তুলে ধরা হয়েছে। তাই চলো শুরু করি। আচ্ছা, প্রথমে বলছে আমরা জানি ব্লাড বা রক্ত, এই রক্তের কম্পোনেন্ট কি কি থাকে। রক্তের কম্পোনেন্টের মধ্যে আমরা পাই প্লাজমা আর কি পাই রক্তকণিকা। প্লাজমা থাকে কত পার্সেন্ট? 55%। আর রক্তকণিকা কত থাকে? 45%। বোঝা গেছে? আচ্ছা, রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা, মানে কানেকটিভ টিস্যু। রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা। এই প্লাজমা, এই প্লাজমাতে কি কি থাকে? এই প্লাজমার মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, পুষ্টি পদার্থ পাই, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড। প্রোটিন হিসেবে কি কি পাই? অ্যালবুমিন, ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন, এই তিনটে প্রোটিন আমরা পাই। এছাড়া বিভিন্ন গ্যাস পাই, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ পাই, আর বিভিন্ন ইলেকট্রোলাইট পাই, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের আয়ন, ক্লোরিনের আয়ন পাই। এইটা হচ্ছে প্লাজমার উপাদান। রক্তকণিকাতে কি কি পাই? তিন প্রকারের রক্তকণিকা আমরা দেখতে পাই। তিন প্রকারের রক্তকণিকা আমরা দেখতে পাই। একটা হচ্ছে আরবিসি, যাকে বলে অ্যারিথ্রোসাইট, একটা বলে ডাব্লিউবিসি, যাকে বলে লিউকোসাইট, আর একটাকে বলে অনুচক্রিকা, যাকে বলে থ্রম্বোসাইট। এবার এই যে ডাব্লিউবিসি বা লিউকোসাইট, এই লিউকোসাইট দু রকমের হয়। একটা হচ্ছে গ্রানুলোসাইট, দানাদার, একটা হচ্ছে একগ্রানুলোসাইট, যেটাকে বলে অদানাদার। এই যে গ্রানুলোসাইট বা দানাদার লিউকোসাইট বা ডাব্লিউবিসি, এটা তিন রকমের হয়। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট এটা দু রকমের হয়, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। নেক্সট নেক্সট আমরা এই প্লাজমা যে বললাম, এই প্লাজমা সম্পর্কে কিছু জেনে নেব। মনে রাখবে, প্লাজমাতে 90% থাকে জল। 90% থাকে জল, আর প্রোটিন থাকে কত? 6 থেকে 8%। যেটা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে প্লাজমাতে কি কি প্রোটিন পাওয়া যায় আর সেই সমস্ত প্রোটিনের ফাংশন কি, এটা একটা ইম্পর্টেন্ট। মনে রাখবে তিন রকমের প্রোটিন প্লাজমাতে পাই। কি কি? ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন আর অ্যালবুমিন। ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন আর অ্যালবুমিন। ফাইব্রিনোজেন কি? মনে রাখবে, এই ফাইব্রিনোজিন এর রক্ত তঞ্চন করে, তঞ্চন প্রোটিন হিসেবে কাজ করে। ক্লটিন প্রোটিন বা তঞ্চন প্রোটিন হিসেবে কাজ করে কে? ফাইব্রিনোজেন। আচ্ছা, গ্লোবিউলিন আমরা পড়েছি, অ্যান্টিবডিতে গ্লোবিউলিন পড়েছি, তার মানে অ্যান্টিবডি কি করে? ইমিউনিটি দেয়। তার মানে গ্লোবিউলিন এটাও ইমিউনিটি দেয় বা ইমিউনিটি প্রদান করে বা ইমিউনিটি তৈরি করে। বুঝা গেছে? ফাইব্রিনোজেন তঞ্চন প্রোটিন, ব্লাড ক্লট করতে সাহায্য করে। গ্লোবিউলিন ইমিউনিটি প্রদান করে, অনাক্রম্যতা প্রদান করে। আর অ্যালবুমিন এ কি করে? মনে রাখবে, অ্যালবুমিন অভিস্রবণীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অসমোটিক ব্যালেন্স তৈরি করে। আমাদের দেহের মধ্যে, আমাদের আর বলছি রক্তে হয়, দেহের যে রক্ত, সেই রক্তের মধ্যে যে অসমোটিক ব্যালেন্স, অবিশ্রবণীয় ভারসাম্য, সেটাকে নিয়ন্ত্রণ করে কি? অ্যালবুমিন। মনে রাখবে, সব থেকে বেশি প্লাজমাতে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে এই অ্যালবুমিন। প্লাজমাতে সব থেকে যে বেশি প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালবুমিন। আচ্ছা, নেক্সট একটা জিনিস তার মনে রাখবে, সেটা হচ্ছে সিরাম। সিরাম কি? হোয়াট ইজ সিরাম? কোশ্চেন দেয়, সিরাম কি? ব্লাড থেকে কিছু বাদ দিলে সিরাম? না না না, একদমই নয়। সিরাম কি? সিরাম হচ্ছে প্লাজমা থেকে যদি আমি ক্লটিন প্রোটিন মানে ফাইব্রিনোজেনকে বাদ দিয়ে দিই, তখন যেটা পাবো সেটা হচ্ছে সিরাম। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। সিরাম কি? বলছি প্লাজমা থেকে যদি ক্লটিন প্রোটিন মানে রক্ততঞ্চন প্রোটিন ফাইব্রিনোজেনকে বাদ দিই, কার থেকে? প্লাজমা থেকে যদি আমি ফাইব্রিনোজেনকে বাদ দিয়ে দিই, তখন যেটা পাবো সেটা হচ্ছে সিরাম। বোঝা গেছে? নেক্সট আচ্ছা, নেক্সট আমরা প্রত্যেকটা এই যে রক্তকণিকাগুলো বললাম, যেটা 45% থাকে টোটাল রক্তকণিকা আমার রক্তের মধ্যে, সেই বিভিন্ন টাইপসের যে রক্তকণিকা আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট বা অনুচক্রিকা, তাদের সম্পর্কে একটু একটু করে জেনে নেব। এখানে যে লাইনগুলো লেখা আছে প্রত্যেকটা লাইন তোমরা মনে করবে, কারণ আমি একদম জিস্ট করে যেগুলো থেকে আসে পরীক্ষা সেগুলো লেখা আছে। আচ্ছা, আরবিসির অপর নাম হচ্ছে অ্যারিথ্রোসাইট। এই আরবিসি রক্তে সব থেকে বেশি পাওয়া যায়। নিউক্লিয়াস থাকে না আরবিসিতে। এর আয়ু হচ্ছে 120 দিন। আরবিসি তৈরি হয় লাল অস্থিমজ্জায়, রেড বোন মেরোতে।
আচ্ছা, আরবিসির আকার কেমন হয়? সাধারণত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, সাধারণত আমাদের যে মানুষের ক্ষেত্রে আরবিসি কেমন হয়? দ্বি অবতল বাই কনকেভ শেপের হয়। কি হয়? দ্বি অবতল আকৃতির হয়, বাই কনকেভ, মনে রাখবে দ্বি অবতল। কিন্তু ব্যতিক্রম আছে উটের ক্ষেত্রে। উটের আরবিসি কেমন? ডিম্বাকার, মনে রাখবে উটের আরবিসি হচ্ছে ডিম্বাকার। প্লিহা বা স্প্লিন যেটাকে বলে, সেই প্লিহাকে আরবিসির কবরখানা বলা হয়, কারণ আরবিসি প্লিহাতে নষ্ট হয়ে যায়, তাই প্লিহাকে বলে বা স্প্লিনকে বলে আরবিসি এর কবরখানা। এবার আরবিসি এর কাজ কি? এ গ্যাসীয় পরিবহন করে, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট বা অক্সিজেন পরিবহন করা, এই সমস্ত কাজগুলো কে করে? আরবিসি করে। বুঝা গেছে? লোহিত রক্তকণিকা, আরবিসি বা এরিথ্রোসাইট। এবার অ্যারিথ্রোপোয়েসিস, দুটো টার্ম আছে, একটা হচ্ছে অ্যারিথ্রোপোয়েসিস আর একটা হচ্ছে হিমোপোয়েসিস। অ্যারিথ্রোপোয়েসিস কি? যদি আরবিসি তৈরির পদ্ধতিকে বলে অ্যারিথ্রোপোয়েসিস, আরবিসি প্রোডাকশনকে বলে অ্যারিথ্রোপোয়েসিস, আর রক্ত প্রোডাকশন ব্লাড তৈরির পদ্ধতিকে বলে হিমোপোয়েসিস। বললাম কি? যদি আরবিসি তৈরির পদ্ধতিকে বলে অ্যারিথ্রোপোয়েসিস আর রক্ত তৈরির পদ্ধতিকে বলে হিমোপোয়েসিস। বোঝা গেছে? আর দুটো টার্ম পড়বো আমরা, একটা হচ্ছে পলিসাইথেমিয়া, যখন আরবিসির পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলে পলিসাইথেমিয়া। আর যখন আরবিসির পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে কি বলে? তখন তাকে বলে অ্যারিথ্রোসাইটোপিনিয়া। কি বললাম? যখন আরবিসির পরিমাণ বেড়ে যায় স্বাভাবিকের থেকে তখন তাকে বলে পলিসাইথেমিয়া, আর যখন আরবিসির পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে বলে অ্যারিথ্রোসাইটোপিনিয়া। নেক্সট আমরা করবো ডাব্লিউবিসি বা লিউকোসাইট, হোয়াইট ব্লাড সেল শ্বেতকণিকা বা লিউকোসাইট। এই ডাব্লিউবিসি দুটো আমরা আগেই পড়ে এসেছি, একটা হচ্ছে গ্রানুলোসাইট দানাদার, একটা হচ্ছে অগ্রানুলোসাইট অদানাদার। এই গ্রানুলোসাইট হচ্ছে তিনটে, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। এবার এই যে নিউট্রোফিলের কথা বলছি, এই নিউট্রোফিল সব থেকে বেশি পাওয়া যায়, মানে ডাব্লিউবি শ্বেতকণিকার মধ্যে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নিউট্রোফিল, সব থেকে বেশি পাওয়া যায়। এ ফ্যাগোসাইটোসিস প্রসেস করে, ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করে। আর কি? নিউট্রোফিলকে বলে পিএমএনএল, মনে রাখবে নিউট্রোফিলকে বলে পিএমএনএল, মানে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। বোঝা গেছে? এই তিনটে হচ্ছে নিউট্রোফিলের বৈশিষ্ট্য, তার মধ্যে সব থেকে বেশি পাবো ফ্যাগোসাইটোসিস প্রসেস করবে, আর একে বলে পিএমএনএল মানে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। নেক্সট হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? অ্যালার্জিকে প্রতিরোধ করে, অ্যালার্জিকে হতে দেবে না, বাধা দান করবে, অর্থাৎ ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। বেসোফিলের কাজ কি? না, বেসোফিল কি করে? সবচেয়ে কম বেসোফিল, আমি একটু আগেই বললাম, যেটা হচ্ছে নিউট্রোফিল সেটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় ডাব্লিউবিসির মধ্যে, আর বেসোফিল সবচেয়ে কম পাওয়া যায়, 1 নম্বর পয়েন্ট। আর বলছে এই বেসোফিল হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন ক্ষরণ করে। কি বললাম? বেসোফিল হিস্টামিন, হেপারিন আর সেরোটোনিন ক্ষরণ করে। আর কি করে বেসোফিল? বেসোফিল অ্যালার্জি তৈরি করে, মনে রাখবে, গুলিয়ে যায় ইওসিনোফিলটা আর বেসোফিলটা গুলিয়ে যায়, মনে রাখবে ইওসিনোফিল অ্যালার্জিকে প্রতিরোধ করে আর বেসোফিল অ্যালার্জি তৈরি করে। বোঝা গেছে? এবার আরো একটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটা হচ্ছে যে শ্বেতকণিকা ছাড়াও এমন একটা যদি কোশ্চেন এরকম দেয় যে শ্বেতকণিকা ছাড়াও এমন একটা কোষের নাম করো যে হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন ক্ষরণ করতে পারে কিংবা অ্যালার্জি তৈরি করতে পারে, নাম রাখবে মাস্ট সেল। মাস্ট কোষ বা মাস্ট সেল হচ্ছে বেসোফিল শ্বেত রক্তকণিকা ছাড়াও এমন একটা কোষ, মাস্ট কোষ, যে কোষ যদি বলে কোন কোষ হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন ক্ষরণ করে তখন বলবে মাস্ট কোষ। মাস্ট কোষ হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন ক্ষরণ করে আর এরপরে কি করে? এই অ্যালার্জি তৈরি করে। বোঝা গেছে? এবার আমি যে তখন থেকে হিস্টামিন, হেপারিন আর সেরোটোনিন বলছি, এটা কি? এই তিনটে জিনিস কি? প্রথমে আসি হিস্টামিনে। হিস্টামিন কি? মনে রাখবে হিস্টামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। হিস্টামিন কি? হিস্টামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। আর কি হিস্টামিন? হিস্টামিন অ্যালার্জি তৈরি করে। এই যে হিস্টামিন, এই হিস্টামিন অ্যালার্জি তৈরি করে। আর কি? এ রক্তবাহের প্রসারণ করে, ভেসো ডায়ালেশন করে। প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। কি বললাম? নিউরো ট্রান্সমিটার, অ্যালার্জি তৈরি করে, রক্তবাহের প্রসারণ করে অর্থাৎ ভেসো ডায়ালেশন করে। তিনটে টার্মই ইম্পর্টেন্ট, নিউরো ট্রান্সমিটার, অ্যালার্জি তৈরি আর রক্তবাহের
প্রসারণ বা ভেসোডাইলেশন, এটা করে কে? হিস্টামিন। আচ্ছা, হেপারিন কি করে? হেপারিন হচ্ছে একটা রক্ততঞ্চন বিরোধী এজেন্ট বা রক্ততঞ্চন বিরোধী, মানে এই রক্ততঞ্চন হতে দেবে না, রক্ততঞ্চনকে বাধা দেয় কে? হেপারিন। হেপারিন রক্ততঞ্চনকে বাধা দেয়, তাই একে অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ব্লাড ব্যাংকে যখন রক্ত জমা করা হয়, ব্লাডকে জমা করা হয়, সেই ব্লাডকে জমা করতে সেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আমরা হেপারিনকেও ব্যবহার করতে পারি। হেপারিন কি? হেপারিন হচ্ছে রক্ততঞ্চন বিরোধী। শুধু এটাই মনে রাখবে, হেপারিন হচ্ছে রক্ততঞ্চন বিরোধী, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট, মানে রক্ততঞ্চন হতে দেবে না। সেরোটোনিন কি? সেরোটোনিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। এ কি করে? এ আমাদের ঘুমের সাথে, আমাদের যৌন চাহিদার সাথে যুক্ত, এই সমস্ত কাজ করে থাকে সেরোটোনিন। সেরোটোনিন কি? সেরোটোনিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। এরপরে আমরা পড়বো শ্বেত রক্তকণিকাই পড়বো, কিন্তু তার কিছু অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার কি কি আছে। অদানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট কি? মনে রাখবে, সে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা কোনটা? সব থেকে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট। এ কি করে? এ ফ্যাগোসাইটোসিস পদ্ধতি করে। ফ্যাগোসাইটোসিস প্রসেস দেখাকে মনোসাইট। তার মানে মনে রাখবে দুটো জিনিস, এখানে স্টার মার্ক দেওয়া আছে দেখো। মনে রাখবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কে কে দেখায়? একটা হচ্ছে নিউট্রোফিল, যেটা হচ্ছে একটা গ্রানুলোসাইট, আর একটা হচ্ছে একটা মনোসাইট, যেটা হচ্ছে এক গ্রানুলোসাইট। বুঝা গেছে? নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রসেস দেখায়। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কি? আমরা জানি লিম্ফোসাইট ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতা প্রদান করে। আমরা জানি লিম্ফোসাইট দু রকম হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এবার এই যে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইট কিসের সাথে যুক্ত? রস ভিত্তিক অনাক্রম্যতার সাথে যুক্ত বা হিউমেরাল ইমিউনিটি। রস ভিত্তিক অনাক্রম্যতা বা হিউমেরাল ইমিউনিটির সাথে যুক্ত কে? লিম্ফোসাইট। এই হিউমেরাল ইমিউনিটি কি তৈরি করে? বি লিম্ফোসাইট কি তৈরি করে? মনে রাখবে, বি লিম্ফোসাইটটাই অ্যান্টিবডি তৈরি করে। কোশ্চেন দেয় যে কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশনের সাথে যুক্ত, অ্যান্সার হবে বি লিম্ফোসাইট। হয়েছে? নেক্সট হচ্ছে টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট কি করে? টি লিম্ফোসাইট যুক্ত হয় কোষ ভিত্তিক অনাক্রম্যতা বা সেলুলার ইমিউনিটির সাথে। মনে রাখবে, টি লিম্ফোসাইট কোষ ভিত্তিক অনাক্রম্যতা বা সেলুলার ইমিউনিটির সাথে যুক্ত। বোঝা যাচ্ছে? নেক্সট আমরা কি বলবো? নেক্সট আমরা পড়বো প্লেটলেট বা অণুচক্রিকা সম্পর্কে। প্লেটলেটকে বাংলায় অণুচক্রিকা বলে, এছাড়া প্লেটলেটের আরো একটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। এই প্লেটলেট প্রকৃত কোষ নয়, মনে রাখবে, প্লেটলেট প্রকৃত কোষ নয়। প্লেটলেট প্রকৃত কোষ নয়। প্লেটলেট, আর একটা কোশ্চেন, প্লেটলেটের পূর্বসূরি কে? অণুচক্রিকার পূর্বসূরি কে, মানে অণুচক্রিকা কোথা থেকে তৈরি হয়? মনে রাখবে, মেগা ক্যারিওসাইট থেকে অণুচক্রিকা তৈরি হয়। মেগা ক্যারিওসাইট থেকে অণুচক্রিকা তৈরি হয়। এর ফাংশন কি? থ্রম্বোসাইট বা অণুচক্রিকার ফাংশন কি, কাজ কি? এ রক্ততঞ্চন করে। আচ্ছা, মনে রাখবে, যদি অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে কি বলে? থ্রম্বোসাইটোসিস। আর থ্রম্বোসাইটোপিনিয়া কাকে বলে? যদি অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়। মনে রাখবে, পিনিয়া টার্মটা কমের সাথে যুক্ত। পিনিয়া টার্মটা কমের সাথে যুক্ত। যদি অণুচক্রিকা স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে বলে থ্রম্বোসাইটোপিনিয়া, আর যদি অণুচক্রিকা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলে থ্রম্বোসাইটোসিস। নেক্সট আমরা পড়বো ব্লাড গ্রুপ বা রক্তের শ্রেণীবিন্যাস। এই যে ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনার। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনার এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। আচ্ছা, ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা অলরেডি জানি, তাও একটু বলে দিই। এ বি আর ও, এদের মধ্যে এ বি কে বলে সার্বজনীন গ্রহীতা আর ও কে বলে সার্বজনীন দাতা। কারণ এ বি সবার থেকে রক্ত নিতে পারে, তাই এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, আর ও হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, তাই এটাকে বলছে সার্বজনীন দাতা। হলো? আচ্ছা, এবার মনে রাখবে, অ্যান্টিজেন থাকে আরবিসিতে, অ্যান্টিজেন থাকে আরবিসির ওপর। অ্যান্টিজেন কোশ্চেন দেয় যে অ্যান্টিজেন কোথায় প্রেজেন্ট থাকে বা অ্যান্টিজেন কার উপর থাকে? মনে রাখবে, অ্যান্টিজেন থাকে আরবিসির উপর। আর বলবে অ্যান্টিবডি কোথায় থাকে? মনে রাখবে, অ্যান্টিবডি থাকে প্লাজমাতে। দুটো আলাদা, আরবিসিতে থাকে অ্যান্টিজেন, প্লাজমাতে থাকে অ্যান্টিবডি। বুঝা গেছে? এবার এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ,
বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে বি, এবি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ আর বি, আর ও ব্লাড গ্রুপের কোনো রকমের অ্যান্টিজেন থাকে না। ও ব্লাড গ্রুপের কোনো রকমের অ্যান্টিজেন থাকে না। আচ্ছা, এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি, বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ, উল্টা হবে, এটা অ্যান্টিবডি উল্টা হবে। এবি ব্লাড গ্রুপের কোনো রকমের অ্যান্টিবডি থাকে না, এবি ব্লাড গ্রুপের কোনো রকমের অ্যান্টিবডি থাকে না। ও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ আর অ্যান্টি বি। হলো? আচ্ছা, এই যে এ ব্লাড গ্রুপ, এ বলছে ডোনার গ্রুপ, মানে কাকে, এই ব্লাড গ্রুপ কাকে রক্ত, কার থেকে রক্ত নিতে পারবে, ডোনার গ্রুপ মানে এই ব্লাড গ্রুপকে কে রক্ত দিতে পারবে, সে দিতে পারবে কে কে, এ আর এ ব্লাড গ্রুপকে এ ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ দিতে পারবে, বি ব্লাড গ্রুপকে বি ব্লাড গ্রুপ আর ও গ্রুপ দিতে পারবে, এবি ব্লাড গ্রুপকে এবি ব্লাড গ্রুপকে এবি, এ, বি আর ও সবকটাই দিতে পারবে, তাই এবি কে বলে সার্বজনীন গ্রহিতা। আর ও ব্লাড গ্রুপকে একমাত্র ও ব্লাড গ্রুপই রক্ত দিতে পারবে, কিন্তু দান করার সময় ও ব্লাড গ্রুপ সবাইকে দিতে, সব ব্লাড গ্রুপকে রক্ত দান করতে পারে, তাই ওকে বলে সার্বজনীন দাতা। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব RH অ্যান্টিজেনের উপস্থিতি। একটা অ্যান্টিজেন আছে যেটা হচ্ছে RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেন। মনে রাখবে এই RH অ্যান্টিজেনের উপস্থিতি, এই যে RH, এই RH অ্যান্টিজেনের উপস্থিতির উপর বেশ করেই ব্লাড গ্রুপ পজিটিভ কিংবা নেগেটিভ হয়। যদি RH অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, যদি RH অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে পজিটিভ, আর যদি RH অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকে তখন ব্লাড গ্রুপ হবে নেগেটিভ। বললাম RH যদি প্রেজেন্ট থাকে তখন হবে ব্লাড গ্রুপ পজিটিভ, আর RH যদি অনুপস্থিত থাকে তখন ব্লাড গ্রুপ হবে নেগেটিভ। ক্লিয়ার? নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা প্রচুর ট্রিকি আছে, মানে এটা পড়তে গেলে এখন ভুলে যাবে, এখন মনে রাখতে হবে, শুধু মনে রাখবে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা হওয়ার কন্ডিশন কি, এটা হওয়ার শর্ত হচ্ছে মা হবে RH নেগেটিভ। এই যে বক্স আছে এই বক্সটা শুধু মনে রাখবে, এই বক্সটা শুধু মনে রাখবে। মনে রাখবে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার কন্ডিশন হচ্ছে মা হচ্ছে RH নেগেটিভ আর বাচ্চা হবে RH পজিটিভ। মা যদি RH নেগেটিভ হয় আর বাচ্চা যদি RH পজিটিভ হয় তখনই অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস তখনই হবে যখন মা হবে RH নেগেটিভ আর বাচ্চা হবে RH পজিটিভ। বাস, এখান থেকে আর কিছু বলার দরকার নেই। নেক্সট কি পড়বে? নেক্সট পড়বে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। নেক্সট কি পড়বে? নেক্সট পড়বে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। এই যে ব্লাড ক্লট হচ্ছে, রক্ত জমাট বাঁধছে কিভাবে। আমাদের এখানে আমরা পুরো একটা অ্যারোটা, এই মানে পুরো ব্যাপারটা একটু মনে রাখবে। আচ্ছা, মনে রাখবে এই রক্ততঞ্চনে যে আয়ন সাহায্য করে তাকে বলে ক্যালসিয়াম আয়ন। এটা একটু মনে রাখবে। কোন আয়ন রক্ততঞ্চন করে? ক্যালসিয়াম আয়ন। আর কোন ভিটামিন রক্ততঞ্চন করে? ভিটামিন কে। কিন্তু মনে রাখবে আয়ন হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, এবার এই যে ব্লাড ক্লটিং হচ্ছে, এই ব্লাড ক্লটিং কিভাবে হয়? ধরো কোনো জায়গায় তোমার আঘাত লেগেছে, কোনো জায়গায় তোমার আঘাত লাগলো, এবার আঘাত লাগার পর থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। কি হয়? থ্রম্বোপ্লাস্টিন। মনে রাখবে ফার্স্ট আঘাত লাগলো, আঘাত থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এবার এই থ্রম্বোপ্লাস্টিন সিক্রেট বা ক্ষরণ করে থ্রম্বোকাইনেজ। কি বললাম? আঘাত লাগলো, সে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করলো, থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে থ্রম্বোকাইনেজ। বুঝা গেছে? এবার দুটো টার্ম আসবে, একটা হচ্ছে প্রথ্রম্বিন আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। মনে রাখবে প্রথ্রম্বিন হচ্ছে নিষ্ক্রিয়, প্রথ্রম্বিন হচ্ছে নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিন এই থ্রম্বোকাইনেজ এর প্রভাবে সক্রিয় থ্রম্বিন পরিণত হয়, আর নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন এই থ্রম্বিনের প্রভাবে সক্রিয় ফাইব্রিনে পরিণত হয়। কি বললাম? এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট, এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে একটু। কি বললাম? বলছে নিষ্ক্রিয় প্রথ্রম্বিন, যে প্রথ্রম্বিন যেটা কিনা প্রো, আচ্ছা প্রো লাগানো মানে সেটা হবে কি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় প্রথ্রম্বিন থ্রম্বোকাইনেজের প্রভাবে সক্রিয় থ্রম্বিন পরিণত করে, আর নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন থ্রম্বিনের প্রভাবে সক্রিয় ফাইব্রিন পরিণত করে। বোঝা গেছে? তাহলে প্রথ্রম্বিন হচ্ছে নিষ্ক্রিয়, ফাইব্রিনোজেন হচ্ছে নিষ্ক্রিয়, আর থ্রম্বিন হচ্ছে সক্রিয়, ফাইব্রিন হচ্ছে সক্রিয়। এটা মনে রাখবে। প্রথ্রম্বিন নিষ্ক্রিয়,
ফাইব্রিনোজেন নিষ্ক্রিয়, থ্রোম্বিন সক্রিয়, ফাইব্রিন সক্রিয়। কোশ্চেন দেয় নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রোম্বিন কে করে? মনে রাখবে থ্রম্বোকাইনেজ। কোশ্চেন দেয় নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিন কে করে? মনে রাখবে থ্রোম্বিন। হয়েছে। এবার এই যে সক্রিয় ফাইব্রিন তৈরি হলো, ফাইব্রিন হচ্ছে একটা ফাইব্রাস প্রোটিন। এই ফাইব্রিনই রক্ত তঞ্চন করে। কে করে? এই যে সক্রিয় থ্রোম্বিন ফাইব্রিন। মনে রাখবে এই যে সক্রিয় ফাইব্রিন তৈরি হলো, এই সক্রিয় ফাইব্রিন কি করে? ব্লাড ক্লট করে বা রক্ত তঞ্চন। হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা কি? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লসিকা বা লিম্ফ। লসিকা কি? মনে রাখবে বর্ণহীন পরিবর্তিত একটা কলা রস হচ্ছে কি? লসিকা। বর্ণহীন পরিবর্তিত একটা কলা রস হচ্ছে লসিকা। বোঝা গেছে? লসিকাতে আরবিসি থাকে না, লসিকাতে ডাব্লিউবিসি থাকে, লসিকাতে প্রোটিন থাকে, আরবিসি থাকে না, আরডব্লিউবিসি থাকে, প্রোটিন থাকে। বোঝা গেছে? এর ফাংশন কি? এর ফাংশন কি? কার ফাংশন? লসিকার ফাংশন কি? মনে রাখবে ইমিউন রেসপন্স করে, মানে অনাক্রমতা সৃষ্টি করে। এক, ডাব্লিউবিসি যেহেতু আছে তাহলে অনাক্রমতা তৈরি করবে। আর কি করে? রক্তের পরিমাণ ঠিক রাখে। রক্তের পরিমাণ, ভলিউম অফ ব্লাড, ব্লাড যে ভলিউম সেই ব্লাড ভলিউমকে ঠিক রাখে। আর কি করে? ফ্যাট শোষণ হয়, মানে ফ্যাটের শোষণ করে। কে করে? ল্যাকটিয়াল গ্রন্থি। বোঝা গেছে? ল্যাকটিয়াল গ্রন্থি ফ্যাটের শোষণ করে, এটা একটু মনে রাখবে। ফ্যাট শোষণ করে কে? লসিকার কাজ ফ্যাট শোষণ করা। কে করে? ল্যাকটিয়াল গ্রন্থি। বোঝা গেছে? লসিকার কাজ ফ্যাট শোষণ করা, লসিকার কাজ ফ্যাট শোষণ করা। কে করে? ল্যাকটিয়াল গ্রন্থি। নেক্সট। আচ্ছা, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে সার্কুলেশন সিস্টেম বা সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্র দু রকমের হয়। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। এবার এই যে মুক্ত সংবহন, এক্সাম্পল কোশ্চেন দেয় এখান, এটা ইম্পর্টেন্ট টপিক। কোশ্চেন দেয় কি? কোশ্চেন দেয় যে মুক্ত সংবহন তন্ত্রের এক্সাম্পল উদাহরণ কি, আর বদ্ধ সংবহন তন্ত্রের এক্সাম্পল বা উদাহরণ কি। এই উদাহরণগুলো একটু মনে রাখবে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা যেমন পতঙ্গ, আরশোলা, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মুক্ত সংবহনতন্ত্র। এছাড়া নন সেফালোপড মোলাস্কা, মোলাস্কার দুটো ভাগ থাকে। মোলাস্কা মানে এই শামুক জাতীয় যে সমস্ত প্রাণীগুলো আছে, মোলাস্কার দুটো ভাগ থাকে। মোলাস্কার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে নন সেফালোপড, একটা হচ্ছে সেফালোপড। মনে রাখবে মুক্ত সংবহনতন্ত্র দেখায় আর্থ্রোপড, যার মধ্যে পড়ছে আরশোলা, পতঙ্গ, আর নন সেফালোপড মোলাস্কা। এই নন সেফালোপড মোলাস্কা পর্ব এটাও মুক্ত সংবহনতন্ত্র দেখায়। বুঝা গেছে? আচ্ছা, বদ্ধ সংবহনতন্ত্র এটা কে দেখায়? অ্যানিলিডা, যার মধ্যে পড়ছে কেঁচো, কর্ডাটা। মেরুদণ্ডী প্রাণী আছে মানে কর্ডাটা, যত রকমের মেরুদণ্ডী প্রাণী মানে কর্ডাটা, তারাও বদ্ধ সংবহনতন্ত্র দেখায়। অ্যানিলিডা দেখায়, যার মধ্যে পড়ছে কেঁচো, আর দেখায় সেফালোপড মোলাস্কা, এটাও বদ্ধ সংবহনতন্ত্র দেখায়। মনে রাখবে নন সেফালোপড মোলাস্কা মুক্ত সংবহনতন্ত্র দেখায়, সেফালোপড মোলাস্কা বদ্ধ সংবহনতন্ত্র দেখায়। এটা গুলিয়ে যাবে। বোঝা গেছে? বাকিগুলো মোটামুটি করতে পারবে, বাট এটা গুলিয়ে যাবে। আর কেঁচো বদ্ধ সংবহনতন্ত্র, কেঁচো কার অন্তর্গত? অ্যানিলিডা। কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী, সমস্ত মেরুদণ্ডী প্রাণী কি দেখাবে? বদ্ধ সংবহনতন্ত্র। বোঝা গেছে? এবার আসবো আমরা মেরুদণ্ডী প্রাণীর হার্ট বা হৃৎপিণ্ডের প্রকারভেদ। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে বিভিন্ন রকমের হয়ে থাকে, মানে মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে এই যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ বিভিন্ন রকমের হয়ে থাকে। কারোর ক্ষেত্রে দেখবো দুটো প্রকোষ্ঠ আছে, কারোর ক্ষেত্রে দেখবো তিনটে প্রকোষ্ঠ আছে, কারোর ক্ষেত্রে দেখবো চারটে প্রকোষ্ঠ আছে। আবার এই চারটের মধ্যে কারোর ক্ষেত্রে দেখবো অসম্পূর্ণভাবে বিভক্ত চারটে প্রকোষ্ঠ, আবার কারোর ক্ষেত্রে দেখবো সম্পূর্ণভাবে বিভক্ত চারটে প্রকোষ্ঠ। এক এক করে আসে, এখান থেকে আমাদেরকে শুধু উদাহরণগুলো পড়তে হবে। কোন মানে এই দু প্রকোষ্ঠযুক্ত, তিন প্রকোষ্ঠযুক্ত, কিংবা চার প্রকোষ্ঠযুক্ত, কিংবা অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায়, এটা একটু মনে রাখতে হবে। এবার আসি প্রথমে দু প্রকোষ্ঠযুক্ত। দু প্রকোষ্ঠ, তার মধ্যে একটা হবে অলিঙ্গিক, একটা হবে নিলয়। এই দু প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের মধ্যে যে সংবহন দেখা যায় তাকে বলে একক সংবহন। কি সংবহন? দুটোই প্রকোষ্ঠ মাত্র, তাই একক সংবহন। বোঝা গেছে? আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মাছ, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ হচ্ছে মাছ। মাছের হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে দুটো প্রকোষ্ঠযুক্ত। আরো একটা টার্ম মনে রাখতে হবে, এই বক্সের মধ্যে লেখা আছে দেখো, ভেনাস হৃৎপিণ্ড। এটা একটু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বলে যে মাছের হৃৎপিণ্ডকে কি বলে? মনে রাখবে
মনে রাখবে যে মাছের হৃৎপিণ্ড তাকে বলে কি, তাকে বলে ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডকে কি বলে, মনে রাখবে মাছের হৃৎপিণ্ডকে বলে ভেনাস হৃৎপিণ্ড। হয়েছে। এবার আসি তিনটা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। তিনটা প্রকোষ্ঠযুক্ত যে হাড় বা হৃৎপিণ্ড, তার মধ্যে অলিন্দ থাকে কটা, অলিন্দ থাকে দুটো, নিলয় থাকে কটা, নিলয় থাকে একটা। বোঝা গেছে? আচ্ছা, এটাতে কেমন সংবহন দেখা যায়, এটাতে দ্বিসংবহন হয়, কিন্তু এটা হচ্ছে অসম্পূর্ণ দ্বিসংবহন, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। অসম্পূর্ণ সংবহন দেখতে পাওয়া যায় কোথায়, তিন প্রকোষ্ঠযুক্ত। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণগুলো মনে রাখতেই হবে তোমাকে। উদাহরণ কি, তিন প্রকোষ্ঠযুক্ত হাড় দেখতে পাওয়া যায় অ্যামফিবিয়াতে, মানে উভচর প্রাণী, সরীসৃপ প্রাণীতে, আর দেখতে পাওয়া সরীসৃপ প্রাণীতে। কিন্তু মনে রাখবে এখানে একটা ট্রিক আছে, ব্যতিক্রম আছে, এটা কিন্তু ভুল হবেই হবে, তাই এটা ভালোভাবে মনে রাখবে। মনে রাখবে অ্যামফিবিয়া উভচরে দেখতে পাওয়া যায় তিন প্রকোষ্ঠযুক্ত হাড়, তিন চেম্বার হাড়, থ্রি চেম্বার হাড়। আর দেখতে পাওয়া যায় সমস্ত সরীসৃপে, শুধুমাত্র কুমির, কুমির ছাড়া সমস্ত সরীসৃপ হচ্ছে তিন প্রকোষ্ঠযুক্ত হাড়, আর অ্যামফিবিয়া হচ্ছে তিন প্রকোষ্ঠযুক্ত হাড়। বোঝা গেছে? অ্যামফিবিয়া বা উভচর মানে ব্যাং আর কুমির ছাড়া যত রকমের সরীসৃপ আছে সবার হাড় হচ্ছে তিন প্রকোষ্ঠযুক্ত। বোঝা গেছে? এবার আসি অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। কার থাকে? এর মধ্যে অলিন্দ থাকবে দুটো, নিলয় থাকবে দুটো, কিন্তু সেই নিলয়টা হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত। বুঝতে গেছে? নিলয় দুটো, কিন্তু সেটা অসম্পূর্ণভাবে বিভক্ত। টোটাল চারটাই হলো, তাই বলছি অসম্পূর্ণ বিভক্ত চারটা প্রকোষ্ঠযুক্ত হাড়। কার মধ্যে দেখতে পাওয়া যায়? এটাতে হচ্ছে সংবহন, সেটা হচ্ছে সম্পূর্ণ দ্বিসংবহন দেখতে পাওয়া যায়। উদাহরণ কি? কুমির। বুঝা গেছে? কুমিরের হাড় হচ্ছে, কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত। নেক্সট কি পড়বো? নেক্সট আমরা পড়বো সম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত হাড়। চার প্রকোষ্ঠযুক্ত হাড় কার মধ্যে দেখা যায়? অলিন্দ দুটো থাকবে, নিলয় দুটো থাকবে। সংবহন কেমন হবে? সম্পূর্ণ দ্বিসংবহন বা দ্বৈত সংবহন হবে, মানে ডাবল সার্কুলেশন, কমপ্লিট ডাবল সার্কুলেশন হবে। আচ্ছা, কোথায় দেখতে পাওয়া যায়? এক্সাম্পল হবে পক্ষী, মানে পাখি, স্তন্যপায়ী ম্যামাল। পক্ষী শ্রেণীতে আর স্তন্যপায়ীতে চার প্রকোষ্ঠযুক্ত হাড় আমরা দেখতে পাবো। বোঝা গেছে? কোশ্চেন, তাহলে এটা যদি, তাহলে কুমিরের ক্ষেত্রেও চার চেম্বারই থাকে, ঠিক আছে? সেখানে দেখবে শুধু যদি চার চেম্বার থাকে তাহলে দুটোই হবে। বোঝা গেছে? যদি অপশনে বলে যে চার প্রকোষ্ঠযুক্ত হাড় কোথায় দেখতে পাওয়া যায়, অপশনে যদি থাকে পক্ষী, স্তন্যপায়ী আর কুমির, তিনটেই হবে। চার প্রকোষ্ঠযুক্ত হাড় আমি পক্ষীতেও দেখতে পাবো, চার প্রকোষ্ঠযুক্ত হাড় আমি স্তনপায়ীতেও দেখতে পাবো, চার প্রকোষ্ঠযুক্ত হাড় আমি কুমিরেও দেখতে পাবো। বোঝা গেছে? কিন্তু একটু স্লাইড পার্থক্য হচ্ছে, কুমিরের হাড়টা সম্পূর্ণরূপে বিভক্ত নয়। বোঝা গেছে? বাস। নেক্সট আমরা বলবো হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা মানুষের সংবহনতন্ত্র। আমরা এখানে একদম জিস্ট যেখান থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কোশ্চেন আসবে সেইটা করব। যেখান থেকে এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেখান থেকে আমাদের কোশ্চেন আসবে সেগুলো করব। মনে রাখবে হার্ট কোথা থেকে উৎপন্ন হয়? গোল বক্সের মধ্যে দেখো, হার্ট কোথা থেকে উৎপন্ন হয়? মেসোডার্ম থেকে হার্ট উৎপন্ন হয়। কোথা থেকে? মেসোডার্ম থেকে হার্ট উৎপন্ন হয়। এবার চলে আসি, এই যে মানুষের সংবহনতন্ত্রের কথা বলা হচ্ছে, মনে রাখবে মানুষের হৃৎপিণ্ডের ডান দিক কি বহন করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। মনে রাখবে আমাদের যে হৃৎপিণ্ডের ডান দিক হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা একটু ভুল আছে, একটু দাঁড়াও। এইটা ভুল আছে। আচ্ছা, কি বললাম? ডিঅক্সিজেন ব্লাড। আচ্ছা, আগে বলে দিই, এটা আমি আগেও করিয়েছি সে রেসপিরেশন পড়ানোর সময়, তাও বলে দিই। ডিঅক্সিজেনেটেড মানে অক্সিজেনের পরিমাণ কম, ডি মানে নাই, মানে অক্সিজেনের পরিমাণ কম আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। আর অক্সিজেনেটেড মানে অক্সিজেনের পরিমাণ বেশি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম। যেমন নাম তেমন কাম। বোঝা গেছে? বলছে ডিঅক্সিজেনেটেড মানে অক্সিজেনের পরিমাণ কম আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, আর অক্সিজেনেটেড মানে অক্সিজেনের পরিমাণ বেশি আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম। বোঝা গেছে? এবার হৃৎপিণ্ডের ডান দিক, আমাদের পুরো যে হৃৎপিণ্ড আছে সমগ্র হৃৎপিণ্ডের ডান দিক ডিঅক্সিজেন ব্লাড ক্যারি করে। ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সমস্ত হৃৎপিণ্ডের
ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সমস্ত হৃৎপিণ্ডের ডান দিক, আর সমস্ত হৃৎপিণ্ডের বাম দিক অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। বোঝা গেছে? নেক্সট আছে ফুসফুসীয় ধমনী। মনে রাখবে ফুসফুসীয় ধমনী অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, আর ফুসফুসীয় শিরা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, মানুষের রক্ত সংবহনতন্ত্র কেমন হয়? দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন বা দ্বি সংবহন দেখতে পাওয়া যায় মানুষের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে। এই যে মানুষের রক্ত সংবহনতন্ত্র দ্বি সংবহন, এর মধ্যে দুটো সংবহন আমরা দেখতে পাবো। এই দ্বি সংবহনে আমরা দুটো সংবহন দেখতে পাবো, একটা হচ্ছে পালমোনারি সংবহন, আর একটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন। কি বললাম? একটা হচ্ছে পালমোনারি সংবহন, আর একটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন। ক্লিয়ার? এবার এই যে পালমোনারি সংবহন, এখানে কি হয়, এই গ্রাফটা, এই যে অ্যারো চিহ্ন দিয়ে রেখাচিত্র একটা দেওয়া আছে, এটা কিন্তু মনে রাখতেই হবে। কি মনে রাখবে? শুধু এই রেখাচিত্র 1 2 3 তিনটে তো লাইন আছে, এটা মনে রাখবে। ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড, কি লেখা আছে? ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যায়। ফুসফুসীয় শিরা অক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে কোথায় নিয়ে যায়? মনে রাখবে, ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে, আবার হৃৎপিণ্ড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। এই চিত্রটা মনে রাখবে, এটা হচ্ছে পালমোনারি সংবহন। এটা হচ্ছে পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন। এখানে কি হয়, এখানে ফুসফুস থেকে স্টার্ট হবে। পালমোনারি মানে ফুসফুস, মানে ফুসফুস থেকে স্টার্ট হবে। ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে, আবার হৃৎপিণ্ড থেকে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। বুঝা গেছে? একবার অক্সিজেনেটেড ব্লাড, একবার ডিঅক্সিজেনেটেড ব্লাড, একবার ফুসফুসীয় শিরা, একবার ফুসফুসীয় ধমনী। বুঝা গেছে? ফুসফুসের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। এটা হচ্ছে পালমোনারি সংবহন। আর এক সংবহন পড়বো, সেটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন। সিস্টেমেটিক সংবহনে কি হয়, কলা কোষ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে। তার মানে মহাশিরা কোথা থেকে কোথায় নিয়ে যায়? কলা কোষ থেকে হৃৎপিণ্ডে। কি বললাম? কলা কোষ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে অক্সিজেনেটেড ব্লাড মহাধমনীর মাধ্যমে কলা কোষে আসবে। কলা কোষ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে অক্সিজেনেটেড ব্লাড মহাধমনীর মাধ্যমে কলা কোষে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। কি পড়বো হেপাটিক পোর্টাল সিস্টেম। মনে রাখবে, এই হেপাটিক পোর্টাল সিস্টেম কি? হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে, হেপাটিক পোর্টাল যকৃতের কথা বলা হচ্ছে। মনে রাখবে, যকৃত পোর্টাল সিস্টেম বা যকৃত পোর্টাল শিরা বা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে রক্ত অন্ত্র থেকে প্রথমে যকৃতে যাবে এবং সেখান থেকে অবশেষে হৃৎপিণ্ডে আসবে। বোঝা গেছে? হেপাটিক পোর্টাল সিস্টেমের রেখাটি মানে কোথা থেকে কোথায় রক্ত যায়, এটা শুধু একটু মনে রাখতে হবে। এই যে একটা লাইন আছে, এই নিচের একটা লাইন মনে রাখবে, অন্ত্র থেকে ব্লাড হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যাবে, আর যকৃত থেকে কোথায় যাবে? সিস্টেমিক সংবহন মানে হৃৎপিণ্ডে যাবে। বোঝা গেছে? অন্ত্র থেকে ব্লাড হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যাবে, যকৃত থেকে সিস্টেমিক সংবহন অর্থাৎ হৃৎপিণ্ডে যাবে। এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। মানে রক্ত অন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডে না গিয়ে মাঝখানে যকৃতে ঢুকবে। বোঝা গেছে? অন্ত্র থেকে রক্ত হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে ঢুকবে, যকৃত থেকে সিস্টেমিক সংবহনে অর্থাৎ হৃৎপিণ্ডে ঢুকবে। এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, হেপাটিক পোর্টাল সিস্টেম। নেক্সট আমরা করব, হার্ট বা হৃৎপিণ্ড করব। হৃৎপিণ্ডের মধ্যে বাম অলিন্দ ও ডান নীলয়ের সংযোগস্থলে কে থাকে? বাইকাসপিড ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা। আর ডান অলিন্দ আর ডান নীলয়ের সংযোগস্থলে থাকে ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা। মনে কিভাবে রাখবে? ডান বাম ফর বাইকাসপিড আর ডান ফর ট্রাইকাসপিড। হয়ে গেল? হয়েছে?
আচ্ছা, আর ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর সংযোগস্থলে কে থাকে? মনে রাখবে, ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর সংযোগস্থলে থাকে সেমি লুনার ভাল বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর সংযোগস্থলে থাকে সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আচ্ছা, এই ভালভের কাজ কি? এই ভালভের কাজ কি? বক্সে দেখো, এই ভালভের কাজ কি? এই ভালভ রক্তের বিপরীতমুখী সংবহনকে আটকায়। রক্ত একমুখী সংবহন দেখায়, উল্টো দিক দিয়ে ব্যাক ফ্লো হতে পারে না। ব্যাক ফ্লো হয় না কেন? কপাটিকা থাকে বলে। রক্তের বিপরীতমুখী সংবহন আটকায় কে? ভালভ বা কপাটিকা। আচ্ছা, মহাশিরার মাধ্যমে আরেকটা টার্ম মনে রাখবে, এই যে মহাশিরা, এই মহাশিরার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? মনে রাখবে, কোশ্চেন দেয় যে মহাশিরার মাধ্যমে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? মনে রাখবে, মহাশিরার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড ডান অলিন্দে যায়। মহাশিরার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড ডান অলিন্দে যায়। আচ্ছা, আর একটা টার্ম মনে রাখবে, নিলয়ের প্রাচীর। নিলয়ের যে প্রাচীর সেটা অলিন্দের প্রাচীর থেকে পুরু হয়। কোশ্চেন দেয় অলিন্দের প্রাচীর পুরু নাকি নিলয়ের প্রাচীর পুরু? মনে রাখবে, নিলয়ের প্রাচীর পুরু হয়েছে। এবার কোশ্চেন, কডি টেন্ডনি কি? এটা মনে রাখবে, কডি টেন্ডনি। মনে রাখবে, নিলয়ে থাকে কডি টেন্ডনি। এটা কি করে? এটা রক্তের বিপরীতমুখী সংবহনে বাধা দেয়। নিলয়ে পাওয়া যায় কডি টেন্ডনি, এটা রক্তের ব্যাক ফ্লোকে আটকায়, বিপরীতমুখী সংবহনকে আটকায়। সংখ্যা কত? নাম্বার অফ কডি টেন্ডনি বা সংখ্যা কত? 5টা। কডি টেন্ডনি নিলয়ে থাকে, রক্তের বিপরীতমুখী সংবহনকে বাধা দেয়, আর নাম্বার হচ্ছে 5টা। এবার পড়বো হার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, হার্টের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। হার্ট দু রকমের, একটা হচ্ছে মায়োজেনিক হার্ট, আর একটা হচ্ছে নিউরোজেনিক হার্ট। বোঝা গেছে? মায়ো কথাটা হার্টের সাথে যুক্ত, আর নিউরো মানে নিউরনের সাথে যুক্ত। নামের মাধ্যমেই তার কাজ লুকিয়ে আছে। বোঝা গেছে? এবার পড়বো মায়োজেনিক হার্ট। মায়োজেনিক হার্ট কি? মনে রাখবে, হৃদস্পন্দন বা হার্টবিট যদি হৃদপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে মায়োজেনিক হার্ট। আর নিউরোজেনিক হার্ট কি? হৃদস্পন্দন হার্টবিট যদি নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেছে? হৃদস্পন্দন যদি হৃদপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলবো মায়োজেনিক, আর নিউরোজেনিককে বলবো হৃদস্পন্দন যদি নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলবো নিউরোজেনিক। আর কি ইম্পর্টেন্ট? এর এক্সাম্পল। এই যে এক্সাম্পল, এগুলো অবশ্যই পড়বে, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে। আচ্ছা, মায়োজেনিক হার্টের উদাহরণ কি? মেরুদণ্ডী প্রাণী। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক হার্ট। আর কি? মোলাস্কা। মোলাস্কার মধ্যে কে পড়ে? শামুক। মোলাস্কা পর্বের অন্তর্গত। সমগ্র মেরুদণ্ডী প্রাণী আর মোলাস্কা অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে কে? মায়োজেনিক হার্ট। সমস্ত মেরুদণ্ডী প্রাণী আর মোলাস্কা অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে মায়োজেনিক হার্ট। নিউরোজেনিক হার্ট কি? কোশ্চেন দেয় নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীতে কোন রকম হাড় দেখতে পাওয়া যায়? মায়োজেনিক নাকি নিউরোজেনিক? এটা কোশ্চেন ছিল নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীতে কেমন হাড় দেখতে পাওয়া যায়। মনে রাখবে, নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীতে নিউরোজেনিক হাড় দেখতে পাওয়া যায়। নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী মানে কি কি? অ্যানিলিটা, যার মধ্যে পড়ছে কেঁচো। আর্থ্রোপোডা, যার মধ্যে পড়ছে পতঙ্গ আর কাঁকড়া। অ্যানিলিটা, যার মধ্যে পড়ছে কেঁচো। আর্থ্রোপোডা, যার মধ্যে পড়ছে পতঙ্গ, কাঁকড়া। এই বা এছাড়াও আর যে যত সমস্ত নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, সেই নিম্ন শ্রেণীর সমস্ত অমেরুদণ্ডী প্রাণীর হার্টের বৈশিষ্ট্য হচ্ছে নিউরোজেনিক। এটা একটু মনে রাখবে উদাহরণগুলো। ঠিক আছে? নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব হৃৎপিণ্ডের মধ্যে যে বিশেষ সংযোগী কলা বা কানেকটিভ টিস্যু থাকে সে সম্পর্কে পড়ব। হৃৎপিণ্ডের মধ্যে যে বিশেষ সংযোগী কলা বা কানেকটিভ টিস্যু থাকে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে এস এ নোড। কি আছে? এস সায়ানো অ্যাট্রিয়াল নোড, সেটা হচ্ছে এস এ নোড। এখান থেকে কি পড়বে? এই এস এ নোড কোথায় থাকে? মনে রাখবে, ডান অলিন্দের প্রাচীরে থাকে এস এ নোড। ডান অলিন্দের প্রাচীরে কে থাকে? এস এ নোড। ডান অলিন্দের প্রাচীরে থাকে এস এ নোড। আর এই এস এ নোডকে বলে ন্যাচারাল পেসমেকার। ন্যাচারাল পেসমেকার, সাধারণ পেসমেকার কাকে বলে? এস এ নোডকে বলে ন্যাচারাল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এস এ নোডকে বলে ন্যাচারাল পেসমেকার। এস এ নোড কোথায় থাকে? ডান অলিন্দের প্রাচীরে। দুটো পয়েন্ট। আর কি? এই এস এ নোডটি 70 থেকে 75টা পার মিনিটে 70 থেকে 75 বার ইম্পালস বা স্পন্দন তৈরি করে। এটা মনে রাখবে।
ডান অলিন্দের ডান প্রাচীরে এসএ নট থাকে, এক বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এটা ন্যাচারাল পেসমেকার। 3 নম্বর বৈশিষ্ট্য বলছে এ মিনিটে 70 থেকে 75টা স্পন্দন তৈরি করে বা ইম্পালস তৈরি করতে পারে। এরপর এই এসএ নোট থেকে পড়বো আমরা এভি নোট। এসএ নোট থেকে স্পন্দন, এই যে এসএ নোটে কি হলো, এই হৃদস্পন্দন বা স্পন্দন বা ইম্পালস এটা তৈরি হলো এসএ নোটে। এবার এই স্পন্দন কোথায় যাবে? এভি নোটে। এভি নোট এসএ নোট থেকে স্পন্দন এভি নোটে আসবে, সেটাই লেখা আছে। এ কোথায় থাকে? এও ডান অলিন্দ থাকে, এও ডান অলিন্দ থাকে। এই মনে রাখবে এভি নোট আর এসএ নোট দুটোই কোথায় থাকে? দুটোই থাকে ডান অলিন্দে। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো পারকিনজি। নেক্সট আমরা পড়বো পারকিনজি। এই এভি নোট বিভক্ত হয়ে পারকেনজি ফাইবার তৈরি করে, এভি নোট বিভক্ত হয়ে পারকেনজি ফাইবার তৈরি করে। আর লাস্ট পড়বো হিজের বান্ডিল। এই যে চারটে এসএ নোট, এভি নোট, পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু আর হিজের বান্ডিল, এই চারটে হচ্ছে স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু বা সংযোগী কলা, যেগুলো আমাদের হৃৎপিণ্ডে পাওয়া যায়। মনে রাখবে হিজের বান্ডিল কি তৈরি হয়? এভি নোট আর পারকেনজি ফাইবার, এভি নোট আর পারকেনজি ফাইবার দিয়ে তৈরি হয় হিজের বান্ডিল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো এই যে স্পন্দন কিভাবে, তার রূপরেখাটা কেমন। প্রথমে এসএ নোট সে স্পন্দন সৃষ্টি করলো মিনিটে 70 থেকে 75 বার। সেখান থেকে স্পন্দন গেল এভি নোটে পৌঁছালো, এভি নোটে থেকে পারকেনজি ফাইবারে গেল, এই পারকেনজি ফাইবার থেকে স্পন্দন যাবে নিলয়ে। বুঝা গেছে? এই পারকেনজি ফাইবার থেকে কোশ্চেন দেয় যে নিলয়ে স্পন্দন পৌঁছায় কার মাধ্যমে? মনে রাখবে পারকেনজি ফাইবারের মাধ্যমে নিলয়ে স্পন্দন পৌঁছায়। হয়েছে? এবার নেক্সট করবো, নেক্সট করছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। মনে রাখবে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র জাস্ট মনে রাখবে সিস্টোল আর ডায়াস্টোল মানে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এই যে পর্যায়ক্রমিক আবর্তন, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ঠিক আছে? কোশ্চেন দেয় হার্টবিট কত? আমরা জানি মিনিটে গড় হার্টবিট হচ্ছে মিনিটে 72 বার। আর হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেলের সময় লাগে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হৃদচক্রের সময়কাল কত? মনে রাখবে 0.8 সেকেন্ড। কি বললাম? কি বললাম? বললাম যে বললাম হৃদচক্রের সময়সীমা কত? মনে রাখবে 0.8 সেকেন্ড। হার্টবিট কত? মিনিটে 72 বার। আচ্ছা, এবার হৃদচক্রের সময়কাল 0 সেকেন্ড। তাহলে এই যে সিস্টোল ডায়াস্টোল আমরা জানি অলিন্দ আছে নিলয় আছে, তার মানে অলিন্দ সিস্টোল ডায়াস্টোল দেখাবে, আবার নিলয়ও এই সিস্টোল ডায়াস্টোল দেখাবে। তাহলে হৃদচক্র হচ্ছে 0.8 সেকেন্ড, আমরা এটা জানি। তার মানে অলিন্দের ক্ষেত্রে আমরা সিস্টোল ডায়াস্টোল মিলে আর 0.8 সেকেন্ড হবে, আর নিলয়ের ক্ষেত্রে সিস্টোল ডায়াস্টোল মিলে আর 0.8 সেকেন্ড হবে। কারণ আমরা জানি হৃদচক্র মানে হচ্ছে সিস্টোল প্লাস ডায়াস্টোল। আমি কি বললাম? হৃদচক্র মানে হচ্ছে, এই যে একটু আগে লিখেছি, হৃদচক্র মানে হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোল। তার মানে হৃদচক্র সময় 0.8 মানে এই সিস্টোল আর ডায়াস্টোল মিলেই 0.8 সেকেন্ড হবে। আচ্ছা, সে অলিন্দের ক্ষেত্রে 0.8 সেকেন্ড হবে, আবার নিলয়ের ক্ষেত্রে 0.8 সেকেন্ড হবে। বোঝা গেছে? কিন্তু এই 0.8 সেকেন্ডের আবার ভাগ আছে, এটা মনে রাখবে। অলিন্দের সংকোচন হয় 0.1 সেকেন্ড, অলিন্দের সংকোচন হয় 0.8 সেকেন্ড। এবার টোটাল আর 0.8 হবে, টোটাল 0.8। তার মানে একটা যদি 0.1 হয়, একটা হবে 0.7। তার মানে অলিন্দের সংকোচনের সময়কাল কত? 0.1 সেকেন্ড। আর অলিন্দের প্রসারণের সময়কাল কত? 0.7 সেকেন্ড। বোঝা গেছে? অলিন্দের সংকোচনের সময়কাল 0.1 সেকেন্ড, অলিন্দের প্রসারণের সময়কাল 0.7 সেকেন্ড, টোটাল 0.8 হচ্ছে। তেমনি ভাবে নিলয়ের ক্ষেত্রে আমরা দেখব নিলয়ের সংকোচনের সময়কাল কত? 0.3 সেকেন্ড। আর নিলয়ের প্রসারণের সময়কাল কত? 0.5 সেকেন্ড। এই টাইমিং গুলো থেকে কোশ্চেন আসে, একটু মনে রাখবে। অলিন্দের সংকোচন 0.1 সেকেন্ড, অলিন্দের প্রসারণ 0.7, নিলয়ের সংকোচন 0.3 আর নিলয়ের প্রসারণ 0.5।
যদি চারটে নাও মনে থাকে, শুধু সংকোচন দুটো মনে রাখবে, কারণ তুমি টোটাল তো 0.8 জানবে। যদি তুমি অল ইন্ডিয়ার সংকোচন জানো 0.8, টোটাল জানো 0. তুমি অল ইন্ডিয়ার সংকোচন জানো 0.1, টোটাল 0.8, তাহলে অল ইন্ডিয়ার প্রসারণ 0.8 থেকে 0.1 বাদ দিয়ে দেবো, মানে 0.7। তেমনি ভাবে তুমি যদি নীলের সংকোচন জানো 0.3, টোটাল জানো 0.8, তার মানে 0.8 থেকে 0.3 বাদ দিয়ে দিব, তাহলে হবে 0.5, নীলের প্রসারণ 0.5। আচ্ছা, নেক্সট আমরা কি করবো? নেক্সট আমরা এটা হিট চক্র বা যে হার্ট সাইকেল বললাম, হিট চক্র, এই পুরো তার পুরো টোটালটা দেওয়া আছে। এই এখন এই মুহূর্তে এটা পড়লে তোমরা মনে রাখতে পারবে না হিট চক্র। কাউ যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে, পুরো পেজটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? আর কেউ যদি মনে রাখতে না পারো তাহলে দুটো জিনিস পড়বে, কি দুটো জিনিস পড়বে আমি সেটা বলছি। এটা যদি কেউ যদি মনে রাখতে না পারো তাহলে স্ক্রিনশট তোলো, আর যদি কেউ না মনে রাখতে পারো তাহলে পুরোপুরি দুটো লাইন পড়বে, এই পুরো স্লাইড থেকে মাত্র দুটো লাইন পড়বে, আমি বলে দিচ্ছি। তার আগে পড়বে যদি বলে জয়েন্ট ডায়াস্টলের টাইমিং কত, এটা একটু আসে কোশ্চেন। জয়েন্ট ডায়াস্টল, একসাথে যে ডায়াস্টল ঘটে সেই জয়েন্ট ডায়াস্টলের টাইমিং কত মনে রাখবে, 0.4 সেকেন্ড। এই টাইমিং গুলো থেকে কোশ্চেন আছে। জয়েন্ট ডায়াস্টলের টাইমিং হচ্ছে, সময়সীমা হচ্ছে 0.4 সেকেন্ড। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বলছিলাম না যে কোন মনে রাখবে, এই পুরো রাউন্ড হচ্ছে এই মনে রাখবে। প্রথমে এইটা চলে আসি, ফার্স্ট হার্ট সাউন্ড মনে রাখবে। ফার্স্ট প্রথম যে হার্ট সাউন্ড, হৃৎপিণ্ডের যে শব্দ, প্রথম হৃদ শব্দ যেটাকে বলে ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা তাকে বলে লাভ, LUV, লাভ। ফার্স্ট যে হার্ট সাউন্ড তাকে বলে লাভ। এটা কখন তৈরি হয় মনে রাখবে, দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা যখন বন্ধ হবে তখন এই সাউন্ড পাওয়া যায়। এটাই কোশ্চেন আসে যে ফার্স্ট হার্ট সাউন্ড কখন তৈরি হয়। মনে রাখবে ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হয় দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা যখন বন্ধ থাকে। ফার্স্ট হার্ট সাউন্ডকে কি বলে, লাভ, LUV হলো। আচ্ছা, এরপরে করবে সেকেন্ড হার্ট সাউন্ড। মনে রাখবে সেকেন্ড হার্ট সাউন্ডকে কি বলে, ডাব, লাভ লাভ ডাব, লাভ ডাব। ফার্স্ট কে বলে লাভ, সেকেন্ড কে বলে ডাব। এই ডাব, এই সেকেন্ড হার্ট সাউন্ড কখন তৈরি হয় মনে রাখবে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা যখন বন্ধ থাকে তখন সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়। কি বললাম আবার বলছি, ফার্স্ট হার্ট সাউন্ড কে বলে লাভ, সেকেন্ড হার্ট সাউন্ড কে বলে ডাব। ফার্স্ট হার্ট সাউন্ড লাভ তৈরি হয় দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ থাকলে। সেকেন্ড হার্ট সাউন্ড ডাব তৈরি হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হলে। মনে রাখবে কপাটিকা বন্ধ হলে তৈরি হয়, কপাটিকা খোলা থাকলে নয়। আচ্ছা, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব কিছু কোশ্চেন আছে সেগুলো একটু দেখে নিই। কার্ডিয়াক আউটপুট কত, কোশ্চেন দেয় কার্ডিয়াক আউটপুট কত, হৃদ উৎপাত, বাংলাতে বলে হৃদ উৎপাত কত, এটা মনে রাখবে। কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5.25 লিটার, 5 লিটার বললেও অসুবিধা নেই, 5.25 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাত কত, 5.25 লিটার পার মিনিট। আর স্ট্রোক ভলিউম কত, স্ট্রোক ভলিউম এটা একটু মনে রাখবে, স্ট্রোক ভলিউম শুধু না, শুধু এর পরিমাণগুলো মনে রাখবে, 5.25 লিটার, আর স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml। বোঝা গেছে, স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml আর কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5.25 লিটার। এবার আমরা পড়বো ইসিজি। এই ইসিজির পুরো নাম কি, ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আচ্ছা, এইখানে আমাদের একটা কনফিউশন হয়, আমরা ভাবি গ্রাফ মানে লেখচিত্র আর গ্রাম মানে মেশিন, কিন্তু নয়, এটা উল্টা হবে। আমি আবারও বলছি, গ্রাফ, গ্রাফ মানে মেশিন, গ্রাফ মানে লেখচিত্র। আমরা এতদিন কি জানতাম, গ্রাফ মানে আমরা কি জানি, গ্রাফ মানে আমরা গ্রাফ পেপারের কথা মানে লেখচিত্র ভাবি, কিন্তু না, উল্টা হবে। বারবার বলছি এটা ভুল হয়, উল্টা হবে। গ্রাফ মানে মেশিন আর গ্রাম মানে লেখচিত্র। বোঝা গেছে? ইসিজি যে মেশিনটা সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ আর লেখচিত্রটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। বোঝা গেছে? ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে ইসিজির যে লেখচিত্র, মানে যেটা আমি দেখতে পাই ওই ডট 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 করে ওঠে না স্ক্রিনে, ডট 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 করে দেখি না, সে হসপিটালে ভর্তি ডট 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 করে উঠছে, ওই যে গ্রাফটা উঠছে ওটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজির যে লেখচিত্র সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর ইসিজি যে যন্ত্রটা সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। বোঝা গেছে? আচ্ছা, আর এখানে পড়বো আমরা যে ইসিজি দেখি, দেখবে আমরা সেই মুভিগুলোতে দেখি পেশেন্ট শুয়ে আছে, এবার ইসিজি স্ক্রিনে দেখতে পাই মনিটরে, সেই মনিটরে আমরা দেখতে পাই যে ডট 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 করে উঠছে, ওটাকে তরঙ্গ বলে। ওই ইসিজিতে আমরা 3 রকমের তরঙ্গ দেখতে পাই।
বললাম এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। ইসিজিতে তিনটে তরঙ্গ আমরা দেখতে পাই, কি কি? একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, আর একটা হচ্ছে টি তরঙ্গ। কি বললাম? ইসিজিতে তিনটে তরঙ্গ দেখতে পাওয়া যায়, কি কি? নামগুলো মনে রাখবে, পি তরঙ্গ, কিউআরএস কমপ্লেক্স আর টি তরঙ্গ। এবার এই পি তরঙ্গ কি মনে রাখবে? পি তরঙ্গের কাজ কি? পি তরঙ্গ অলিন্দের ডিপোলারাইজেশন করে। কি করে? পি তরঙ্গ অলিন্দের ডিপোলার, এগুলো 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 এখন কি ব্যাপার জানার দরকার নেই, তুমি শুধু নামগুলো মনে রাখবে। পি তরঙ্গ অলিন্দের ডিপোলারাইজেশন করে, কিউআরএস কমপ্লেক্স নিলয়ের ডিপোলারাইজেশন করে, আর টি তরঙ্গ নিলয়ের রিপোলারাইজেশন করে। তিনটে টার্ম শুধু মনে রাখবে। কি কি বললাম? পি তরঙ্গ অলিন্দের ডিপোলারাইজেশন করে, কিউআরএস কমপ্লেক্স নিলয়ের ডিপোলারাইজেশন করে, আর টি তরঙ্গ নিলয়ের রিপোলারাইজেশন করে। হলো। আর একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এখানে স্টার মার্ক দেওয়া আছে, দেখো হচ্ছে কোশ্চেন দেয় যে টি তরঙ্গ কি চিহ্নিত করে? মনে রাখবে টি তরঙ্গ চিহ্নিত করে সিস্টোলের সমাপ্তি, মানে সংকোচনের সমাপ্তি। সিস্টোল মানে সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচন, তার সমাপ্তিকে কে নির্দেশ করে? টি তরঙ্গ। এটা মনে রাখবে। হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোলের সমাপ্তিকে চিহ্নিত করে। কোশ্চেন দেয় কোন তরঙ্গ সিস্টোলের সমাপ্তি বা সিস্টোলের সমাপ্তি বা হৃৎপিণ্ডের সংকোচনের সমাপ্তিকে চিহ্নিত করে? সেটা হবে টি তরঙ্গ। টি তরঙ্গ সিস্টোলের সমাপ্তি বা হৃৎপিণ্ডের সংকোচনকে চিহ্নিত করে। ক্লিয়ার? নেক্সট আসি। আচ্ছা, নেক্সট আমরা পড়বো, আচ্ছা একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, নেক্সট আমরা পড়বো শিরা ও ধমনির পার্থক্য। এগুলা তোমরা সেই ক্লাস 7-8 থেকে পড়ে আসছো, তাও একটু বলে দিই। শিরার প্রাচীর পাতলা, ধমনির প্রাচীর পুরু, শিরাতে কপাটিকা থাকে, ধমনিতে কপাটিকা থাকে না, শিরাতে চাপ কম, ধমনিতে চাপ বেশি, শিরা কেটে গেলে গলগল করে রক্ত পড়ে, ধমনি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত পড়ে। শিরার প্রাচীর পাতলা, ধমনির প্রাচীর পুরু, শিরাতে কপাটিকা থাকে, ধমনিতে কপাটিকা থাকে না, শিরার চাপ কম, ধমনিতে চাপ বেশি, শিরা কেটে গেলে গলগল করে রক্ত পড়ে, ধমনি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত পড়ে। নেক্সট। আচ্ছা, একটু দাঁড়াও, আমি সাজিয়ে নিই। জাস্ট সেকেন্ড। আচ্ছা চলো, এখানে আমরা কি করব? এখানে হার্ট রেট করব। হার্ট রেট মানে হৃদস্পন্দনের হার কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা একটু পড়বো। খুব সহজ একটা জিনিস মনে রাখবে, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড মায়োজেনিক আমরা জানি, তাই মানুষের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ড মানে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক,
যদি স্বনিয়ন্ত্রিত মানে অটো কি বলবো অটো রেগুলেটেড হয়, নিজেই নিয়ন্ত্রিত করতে পারে হৃৎপিণ্ড। এছাড়াও বিশেষ একটা স্নায়বিক কেন্দ্র, মনে রাখবে মেডালা অবলাঙ্গাটা, মেডালা অবলাঙ্গাটা হার্ট রেটকে নিয়ন্ত্রণ করতে পারে কার মাধ্যমে? স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে। এই পয়েন্টে লেখা আছে, কি লেখা আছে? মেডালা অবলাঙ্গাটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? মেডালা অবলাঙ্গাটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডের হারকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? এএনএস, কি বললাম? এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা দু রকম, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। কি বললাম? অটোনোমাস নার্ভাস সিস্টেম দু রকম, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুটো, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আর প্যারাসিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই মনে রাখবে, সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হার্ট রেটকে বাড়ায়, আর এই প্যারাসিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হার্ট রেটকে কমায়। সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হার্ট রেটকে বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হার্ট রেটকে কমায়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অটোনোমাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ভাগ। আর মেডালা অবলাঙ্গাটা, এই মেডালা অবলাঙ্গাটাতে, মেডালা অবলাঙ্গাটাই স্নায়বিক কেন্দ্র। এই মেডালা অবলাঙ্গাটাই হৃদস্পন্দনের হারকে নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কোশ্চেন দেয়, হৃৎপিণ্ডে মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে? মনে রাখবে, মেডালা অবলাঙ্গাটা। কার দ্বারা? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা। বুঝা গেছে? এই ছিল মোটামুটি আমাদের হার্ট, রক্ত সংবহন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। এই ছিল আমাদের হার্ট। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা হয়েছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।